সাম্প্রতিককালে সংখ্যালঘু সংগঠনগুলো যেভাবে সংগঠিত হয়েছে এবং বড় ধরনের জামায়াতের আয়োজন করতে পেরেছে তা সাধারণ মানুষের মনে প্রশ্ন জন্ম দিয়েছে। এর পেছনে অর্থায়ন কোথা থেকে আসছে তা নিয়েও সন্দেহ রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পুরনো সংগঠনগুলোর নেতারা বলছেন, তাদের মতো পুরনো সংগঠনগুলোর কাছে এমন শক্তিশালী সংগঠনের নেটওয়ার্ক নেই, কিন্তু নতুন সংগঠনগুলো অতি অল্প সময়ের মধ্যে যে ধরনের সমাবেশ করেছে তা স্পষ্টতই ইঙ্গিত দেয় যে তাদের পেছনে প্রভাবশালী কোনো গোষ্ঠীর সমর্থন রয়েছে। এই সমর্থন স্থানীয় রাজনৈতিক শক্তি কিংবা আন্তর্জাতিক কোনো শক্তির থেকে আসতে পারে। যদিও নতুন সংগঠনগুলো দাবি করছে তাদের আন্দোলন স্বতঃস্ফূর্ত, কিন্তু বাস্তবিকভাবেই এটি একটি সুপরিকল্পিত প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠনগুলোর বেশিরভাগই সম্প্রতি গঠিত এবং অনেকগুলো সংগঠন হিন্দু সম্প্রদায় কেন্দ্রিক। এই সংগঠনগুলোর অধিকাংশ নেতাই শিক্ষার্থী বা মন্দির মঠের পুরোহিত, যা ঐতিহ্যগতভাবেই রাজনৈতিক নেতৃত্ব থেকে আলাদা। তবে প্রশ্ন হচ্ছে, এত অল্প সময়ে তারা কিভাবে এমন সুসংগঠিত হতে পেরেছে? এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে ভারতের রাজনৈতিক প্রভাব এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নেওয়ার ষড়যন্ত্রকে আমলে নিতে হবে। অনেকেই মনে করছেন, নতুন এসব সংগঠনের উদ্দেশ্য শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা নয়, বরং এদের আসল লক্ষ্য হতে পারে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়া। আন্দোলনের মাধ্যমে সংখ্যালঘুদের ভয় দেখিয়ে তাদের মনে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করা হতে পারে, যা সাম্প্রদায়িক বিভেদকে আরও গভীর করতে পারে। বিশ্লেষকদের মতে এই সংগঠনগুলোকে ঘিরে একটি বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করাই হতে পারে তাদের প্রধান লক্ষ্য। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে রক্ষা করতে হলে এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। সংখ্যালঘুদের প্রকৃত সমস্যার সমাধানের পাশাপাশি কোনো গোষ্ঠী যাতে নিজেদের স্বার্থে জাতীয় ঐক্যকে ক্ষুণ্ণ করতে না পারে তা নিশ্চিত করাই হবে সময়ের চাহিদা। রাকিবুল ইসলাম রুইজের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। এতক্ষণ ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।